ব্যাংকিং সেক্টরটা এখন দুটো ভাগ হয়ে গেছে। ওভারঅল যে রেপুটেশনটা সেটা তো আপনার একটা ক্ষত হয়েছেই, এবং সেখান থেকে এখন উদ্ধারের প্রক্রিয়া চলছে। কোনো রিকগনিশন আসে ডেফিনেটলি সেটা আনন্দদায়ক। ব্যাংকিং ব্যবসাটা একটা চলমান ব্যবসা। গভর্নেন্সের ঘাটতির জায়গাগুলো আমরা প্রথমে আইডেন্টিফাই করেছি, যে ঋণগুলো বেসিক্যালি আপনি যেটা বলছেন যে ট্রেসলেস, আমরা খুব শক্ত ছিলাম এই জায়গাতে, আমরা এই কাজটা করি নাই, পুনঃতফসিল করি নাই। আপনার হদিশবিহীন ঋণ যদি আপনি পুনঃতফসিল করেন তাহলে ডিফারেন্সটা কি হলো? দর্শক, বণিক বার্তার স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সঙ্গে কথা বলার জন্য উপস্থিত হয়েছেন চতুর্থ প্রজন্মের বেসরকারি ব্যাংক এনআরবি কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান আলী হোসেন প্রদানিয়া। তিনি তার দীর্ঘ ক্যারিয়ারের প্রায় 40 বছরের ব্যাংকিং ক্যারিয়ারে তিনি অগ্রণী ব্যাংকের কাটিয়েছেন লম্বা সময় জুড়ে, এবং তার ক্যারিয়ারটি শুরুও হয়েছিল অগ্রণী ব্যাংকে, এবং সেখান থেকে তিনি পরবর্তীতে উপব্যবস্থাপনা পরিচালক হন। তারপর তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসাবেও কাজ করেছেন। তিনি একাধারে ব্যাংকিংয়ের পাশাপাশি অধ্যাপনাও করেছেন। তিনি বাংলাদেশ ব্যাংক ইনস্টিটিউট BIBM-এ কাজ অধ্যাপনা করেছেন, এখনও আছেন তিনি সেখানে। আমাদের সঙ্গে আজকে তিনি বাংলাদেশের ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতি এবং NRBC ব্যাংক এই সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আলী হোসেন প্রদানিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি বণিক বার্তা স্টুডিওতে। আপনাকেও ধন্যবাদ। আমরা প্রথমেই যদি একটু জানতে চাই, বাংলাদেশের ব্যাংক খাত আসলে কেমন চলছে, কেমন দেখছেন? ব্যাংক খাত নিয়ে বলতে গেলে এটি আপনারা জানেন যে 2024 সালের যখন আপনার একটা রিজিম যখন বিদায় নেন, তখন বিগত দিনের যে সমস্যাগুলো, পুঞ্জীভূত সমস্যা যেগুলো আসলে হাইড করা ছিল, সেগুলো বের হতে আরম্ভ হয়। তো সব নিয়ে ব্যাংকিং সেক্টরটা এখন দুটো ভাগ হয়ে গেছে। একটা ভাগের মধ্যে আছে যে অনেক ভালো মাপের ব্যাংক আছে যারা খুব ভালো পারফর্ম করছে এবং যেগুলো অ্যাজ গুড অ্যাজ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। আরেকটা হলো যে যেই ব্যাংকগুলোর মধ্যে সমস্যা ছিল, যেগুলোর মধ্যে আমানতকারীদের টাকা অথবা ঋণের নামে টাকা বিভিন্নভাবে এগুলোকে সাইফোন করে আপনার দেশের বাইরেও নিয়ে যাওয়া হয়েছে, সেই ব্যাংকগুলো সমস্যাগ্রস্ত ব্যাংক। এখন ওভারঅল যদি আমরা ব্যাংকিং সেক্টরের হেলথ বলতে যাই, যে সেটা ব্যাংকিং সেক্টরের প্রবলেম আছে, এবং সেই প্রবলেমগুলো আপনারা জানেন যে এতটাই প্রকট হয়েছিল যে অনেক ক্ষেত্রে যে বেশ কিছু ব্যাংকের আমানতকারীদেরকে টাকা দিতে পারে নাই, এবং সেই ক্ষেত্রে পর্যায়ক্রমে বাংলাদেশ ব্যাংক সেখানে ইন্টারভেন করেছে, এবং ইন্টারভেন করে সেখানে একটা মার্জার হয়েছে। আপনারা জানেন যে সম্মিলিত ইসলামী ব্যাংক হয়েছে। তার পাশাপাশি ব্যাংকিং সেক্টরের যে ওভারঅল যে রেপুটেশনটা সেটা তো আপনার একটা ক্ষত হয়েছেই, এবং সেখান থেকে এখন উদ্ধারের প্রক্রিয়া চলছে যে আমরা কীভাবে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি। আপনি যে 14টা ব্যাংকের পরিচালনা পর্ষদ বাংলাদেশ ব্যাংক কর্তৃক ভেঙে দেওয়া হয়েছে বেসরকারি খাতের, তারই একটি এনআরবি কমার্শিয়াল ব্যাংক। তো এই ব্যাংকটা কেমন পেলেন, কেমন দেখছেন? আমি প্রথমে একটা জিনিস বলি আপনাকে, যে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের লাইক দি আদার প্রবলেম ব্যাংকস, এখানে কিন্তু যেটি আমানতকারীদের টাকা ফেরত দিতে পারে নাই, এই ধরনের লিকুইডিটির কোনো সমস্যা কিন্তু এনআরবি কমার্শিয়াল ব্যাংকে আমরা যখন আসি তখনও ছিল না। সেই লিকুইডিটির আপনার যে অবস্থা, এটা আরও এখন সুদৃঢ় হয়েছে। সুতরাং আমরা যেটা বলবো যে এনআরবি ব্যাংকে তো এই কমার্শিয়াল ব্যাংকটিতে আপনার কর্পোরেট গভর্নেন্সের খুব বড় আকারের ঘাটতি ছিল। আমরা বলবো না যে আমরা পুরোটা আমরা সমাধান করতে পারছি, আর যেহেতু ঘাটতি ছিল, এবং দ্যাট ইজ হোয়াই বাংলাদেশ ব্যাংক আপনার যে পূর্বের যে বোর্ড ছিল সেটাকে ভেঙে দিয়েছে এবং রিকনস্টিটিউট করে আমাদেরকে দায়িত্ব দিয়েছে এই ব্যাংকটি পরিচালনার জন্য। সমস্যা আছে, সমস্যা তো আছেই। আপনি যেটা বলছিলেন যে কর্পোরেট গভর্নেন্সের ঘাটতি ছিল, আমরা দীর্ঘ ক্যারিয়ারে আপনাকে দেখেছি যে কর্পোরেট গভর্নেন্স নিয়ে বেশি কথা বলতে, এবং BIBM-এ আপনি এই বিষয়গুলো নিয়ে অনেক সোচ্চার ছিলেন অধ্যাপনার ক্ষেত্রে, বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে। সম্প্রতি দেখছি যে আপনি কর্পোরেট এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন একটি। তো আসলে এই অ্যাওয়ার্ড প্রাপ্তি কীভাবে NRBC ব্যাংকে কাজে লাগাচ্ছেন? এটা অ্যাওয়ার্ড পাওয়াটা এটা নিশ্চয়ই এটা আনন্দের ব্যাপার, কিন্তু আমরা আসলে অ্যাওয়ার্ডকে টার্গেট করে তো আর কাজ করি না। কাজটা করি যে অর্পিত দায়িত্ব যেটি আছে সেই দায়িত্বটা সুচারুরূপে পালন করি, এবং সেটা করতে গিয়ে যদি সাইডলাইনে যদি আপনার কোনো রিকগনিশন আসে, ডেফিনেটলি সেটা আনন্দদায়ক।
এবং সেটা আপনাকে কাজের মাত্রাটাকে আরও নতুনভাবে সেটাকে এনকারেজ করে। এটা সবার জন্যই প্রযোজ্য। ডেফিনেটলি আমিও আর ব্যতিক্রম না। না, ওকে। এনআরবিসি ব্যাংকের এমনি কর্পোরেট সুশাসনের যে কথাটা বলছিলেন, যেটার ঘাটতি ছিল, সেই ঘাটতির পূরণের জন্য বা ঘাটতি থেকে বেরিয়ে কিভাবে একটা সুন্দর ব্যাংক পরিচালনা কাঠামো দাঁড় করা যায়, একটা মানে ব্যাংকের হেলথ কিভাবে ভালো করা যায়, সেই বিষয়ে কি কি ধরনের উদ্যোগ নিচ্ছেন? ধন্যবাদ। বা নিয়েছেন ইতিমধ্যে? হ্যাঁ, আপনার প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটা হলো যে ব্যাংকিং ব্যবসাটা একটা চলমান ব্যবসা। আপনি কর্পোরেট গভর্নেন্স এস্টাবলিশ করার জন্য ব্যাংকিং কার্যক্রমকে স্থগিত করে কর্পোরেট গভর্নেন্স এস্টাবলিশ করে তারপরে কাজ করবেন নো। আমরা যেটা করেছি যে যেই কাজগুলো চলমান যে কার্যক্রম আছে সেটাকে আমরা চালিয়ে নিয়েছি, বাট এই প্রসেসের ভিতরে আমরা চেষ্টা করেছি যে প্রপার ডিউ ডিলিজেন্স যেগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করে আমরা বিদ্যমান যে কার্যক্রম আছে সেগুলোকে আমরা চালিয়ে যাচ্ছি এবং সেটাকে আরও কোনো কোনো ক্ষেত্রে আমরা এটাকে স্ট্রেনদেন করছি। আর গভর্নেন্সের ঘাটতির জায়গাগুলো আমরা প্রথমে আইডেন্টিফাই করেছি যে কোন কোন জায়গাগুলো আসলে এখানে ঘাটতি রয়েছে এবং কি পরিমাণ ঘাটতি আছে। তো সেটা আমাদের আইডেন্টিফাই করা হয়ে গেছে এবং এটা করতে গিয়ে আমরা যেটি হয়তো পলিসি নীতিমালা এগুলো আমরা অনেক ক্ষেত্রেই আমরা যেগুলো ছিল না সেগুলো আমরা নতুনভাবে সেখানে আমরা প্রবর্তন করেছি। আর যেগুলোর মধ্যে দুর্বল পয়েন্ট ছিল পলিসি গাইডলাইন্সের সেগুলোকে নতুনভাবে রিভাইজড করে এবং সেই অনুপাতে কার্যক্রম পরিচালনা করছি। পাশাপাশি কিছু জিনিস আছে যেগুলোকে আসলে আমাদের দৃষ্টির অগোচরে অনেক থেকে যায় বোর্ডের, আর বোর্ডের সব জায়গাতে আপনার সব যা এরিয়াতে ঢোকার সুযোগও নেই। তো যে কারণে আমরা এখানে একটা একেবারে প্রথম এসেই আমরা 1 মাসের ভিতরে আমরা একটা কার্যক্রম হাতে নিলাম যে এখানে এটাকে ফরেনসিক করার জন্য যে ইন্টারন্যাশনালি যে সমস্ত রিপোর্টেড ফার্ম আছে 4টা বিগ 4 বলা হয়, তো এখানে একটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা ওইখানে একটা ওয়ান অফ দি বিগ 4কে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম যে ফরেনসিক করার জন্য। তো ইটস অ্যাবাউট 5 মান্থস আমরা কাজটা মোটামুটি শেষ হয়ে গেছে। আমরা কেপিএমজিকে দিয়ে আমরা ফরেনসিক করিয়েছি। তো সেটার রিপোর্টও বোধহয় আমরা ইতিমধ্যে আমরা একটা এটাকে আমরা বলবো যে একটা ড্রাফট পেয়েছি। এটা ওরা ফাইনাল করছে, বোধহয় নেক্সট উইক নাগাদ আমরা পেয়ে যাব। যেটা ড্রাফট পেয়েছেন ওটার আলোকে যদি আমরা জানতে চাই যে এটার আর্থিক সক্ষমতাটা কেমন আছে? আমি আপনাকে বলি যে এখানে ঋণের যে মান ক্লাসিফিকেশন এটা 2023 সালে ছিল 5% একটু উপরে। তো 5% যদি ক্লাসিফাইড থাকে ডেফিনেটলি ইটস এ গুড ব্যাংক আমাদের ধরতে হবে, যে অ্যাজ গুড অ্যাজ আমাদের যে ভালো ব্যাংকগুলোর কাছাকাছি, তাই না? ওকে। তো এটা আমার কাছে খুব গ্রহণযোগ্য হয়েছে বলে আমি মনে করি নাই, যে কারণে 2024 সালের ক্লোজিংটা আমরা পাই নাই, যেহেতু আমরা মার্চ মাসে আসছি 19 তারিখে। সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি যে ওই সময়ের ভিতরে বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য যারা আমাদের যে অডিট ফার্ম আছে তাদেরকে দিয়ে আমরা এটাকে বের করার চেষ্টা করেছি। তো সেই ক্ষেত্রে আমরা পেয়েছিলাম হলো ধরেন 12.5% মতো, বাট সেটাও কিন্তু আপনার আনার্থ হয়নি যে সমস্ত ঋণগুলো যেগুলো খেলাপিযোগ্য। সাবসিকুয়েন্টলি ফরেনসিক যখন কমপ্লিট হয়েছে একিউআরের মাধ্যমে আমরা যেটা পেলাম, সেখানে আমরা সেপ্টেম্বর 2025-এর মধ্যে আমরা ক্লাসিফিকেশনের পার্সেন্টেজ পেয়েছি হলো 32%। 32%। এই এরই মধ্যে আমরা ডিসেম্বর ক্লোজ করেছি। ওকে। তো আপনি জানেন যে বাংলাদেশ ব্যাংক অনেকগুলো নীতি সহায়তা দিয়েছে আপনার শ্রেণীবিন্যাসিত ঋণগুলোকে পারফর্মিং অ্যাসেটে পুনঃতফসিলের মাধ্যমে নিয়ে আসার জন্য। তো সেটা আমরা সেই পলিসি সাপোর্টটাকে একেবারে সম্পূর্ণরূপে পরিপালন করে এবং আমাদের উদ্যোগে আমরা কিছু শ্রেণীবিন্যাসিত ঋণকে পুনঃতফসিল করে ডিসেম্বরে আমরা এটাকে ক্লোজ করেছি 17% ক্লাসিফিকেশন নিয়ে। তাহলে এটা তো একটা বড় সফলতা বলা যায় বর্তমান প্রেক্ষাপটে। তো এই 17% যেটা আছে এটার কোয়ালিটি কেমন? এটার মধ্যে মন্দমানের কেমন, কিংবা মানে প্রকৃত অর্থে একদম ট্রেসলেস আমরা দেখছি যে অনেক ব্যাংকে লোন আছে, সেরকম কোনো প্রেক্ষাপট পেয়েছেন কিনা? আমি একটা জিনিস আপনাকে বলি যে এই ঋণগুলোর মধ্যে আমরা দেখেছি যে ঋণগুলো বেসিক্যালি আপনি যেটা বলছেন যে ট্রেসলেস,
আমরা খুব শক্ত ছিলাম এই জায়গাতে, আমরা এই কাজটা করিনি, পুনঃতফসিল করিনি। কারণ যেই ঋণটা আপনার হদিশবিহীন ঋণ যদি আপনি পুনঃতফসিল করেন, তাহলে ডিফারেন্সটা কি হলো? কর্পোরেট গভর্নেন্স তো আর এখানে থাকছে না, ওই ঋণগুলোতে আমরা হাত দেই নাই, ওইগুলোর এগেনস্টে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি আদায়ের জন্য। বরং সেখানে ফৌজদারি এবং আপনার অর্থঋণ আদালতে আমরা মামলা দায়ের করে আমরা চেষ্টা করছি সেগুলোকে আপনার একটা পর্যায়ে আনার জন্য। তার মানে আমরা বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের ওভারঅল ব্যাংকিং খাতের গ্রস খেলাপি ঋণের হার যদি 34% হয়, তাহলে এনআরবিসি ব্যাংক তার অর্ধেক আছে। সেই দিক থেকে আপনি বলবেন যে এটা ভালো আছে। বাট স্টিল আমরা বলবো যে এখনকার সময়ের মধ্যে আমি যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফিল করছি যে এই সময়ের মধ্যে, সেটা হলো যে ধরেন পলিসি সাপোর্টের আওতায় যে ঋণগুলো পুনঃতফসিল করা হয়েছে, সেগুলোর আপনি জানেন যে 2 বছর পর্যন্ত সর্বোচ্চ আপনার মরাটোরিয়াম পিরিয়ড দেওয়া আছে। এখন চ্যালেঞ্জ হলো যে এই 2 বছর মধ্যে এবং 2 বছর পর্যন্ত বা তারপরে এই যে শ্রেণীবিন্যাসিত যে ঋণগুলো পুনঃতফসিল করা হলো, এর স্ট্যাটাসটা যেন আনক্লাসিফাইড মেনটেন করা যায়, দ্যাট ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। সেটার জন্য আমরা কাজ করছি। আমরা রীতিমতো আমরা পার্টিদেরকে ডাকছি এবং তাদের কি সমস্যা, ফ্যাক্টরিগুলো কিভাবে চালু করা যায় এবং যেগুলো চালু আছে সেগুলোকে আপনার তাদের পর্যায়ে কোন পর্যায়ে আছে, পেমেন্ট কিভাবে করছে। সবচেয়ে বড় কথা হলো যেই ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেছিলো সেগুলো চালু করার একটা পর্যায়ে আমরা নিয়েছি। আমরা দেখছি যে আপনি যেটা বলছিলেন যে ইতিমধ্যে এই বাংলাদেশ ব্যাংক যে সমস্ত নীতি সহায়তা দিয়েছে, সেই সমস্ত নীতি সহায়তার লোকে আপনি কিছু ক্লাসিফাইড থেকে রেগুলার করেছেন, নিয়মিত করেছেন ঋণ। ইতিপূর্বে এরকম অনেক সুযোগ সুবিধা বাংলাদেশ ব্যাংক দিয়েছে ঋণ খেলাপিদের ক্ষেত্রে। আগামীতে কি মনে হয়, এটাই কি লাস্ট, নাকি এটা এরকম চলতেই থাকবে, নাকি এবং এই যে এইবার সর্বশেষ যে সুযোগটা দেয়া হলো, সেই সুযোগের সদ্ব্যবহার করবে কিনা ব্যবসায়ীরা, নাকি আবারও সেটার অনৈতিক চর্চায় চলতে থাকবে? আমি মনে করি যে ব্যবসা যখন আপনি করবেন তখন ঋণ খেলাপি হবে, কিন্তু ঋণ খেলাপির অনেকগুলো কারণ আছে, এটা আপনি জানেন। একটা হলো যে ঋণ প্রদান করার সময় যদি আপনি রাইট ডিউ ডিলিজেন্স করে, অ্যাপ্রাইজাল করে, আপনি তার প্রাপ্যতা নির্ধারণ করে, ডকুমেন্টেশন করে, ডিসবার্সমেন্ট যদি রাইটলি করে থাকেন, সেই ক্ষেত্রেও কিন্তু ঋণ ক্লাসিফাইড হতে পারে, কিন্তু তার পার্সেন্টেজ 100-র মধ্যে 1টা অথবা 2টা হতে পারে। এবং এই ঋণগুলো যদি আপনার পরবর্তীতে যদি কোনো কারণে, যৌক্তিক কারণে যদি একটি খেলাপি হয় এবং সেই খেলাপি থেকে যদি আপনারা ব্যাংকার এবং পার্টি মিলে যদি প্রপার ডায়াগনোসিস করে যদি সেটাকে যদি আপনি পুনঃতফসিল অথবা আপনি রিস্ট্রাকচার করতে পারেন, পুনঃতফসিল করতে পারেন এবং সুদ যদি প্রয়োজন পড়ে তাহলে সুদ মওকুফ করে দিয়ে, যৌক্তিক কারণে সুদ মওকুফ করে দিয়ে সেটাকে কিন্তু পারফর্মিং অ্যাসেটে আনা যায়। কিন্তু যেটি বলছিলেন যে ট্রেসবিহীন যে সমস্ত ঋণ অথবা বেনামিতে যে সমস্ত ঋণ অথবা ঋণের নামে যদি টাকাটা যদি ব্যাংক থেকে বের করে নেওয়া হয় অথবা দেশ থেকে বের করে নেওয়া হয়, এই টাকা রিয়েলি আদায় করা, এই নর্মাল ব্যাংকিং প্রসিডিউর এবং প্রচলিত যে আইন আছে এই আইনের মাধ্যমে এই টাকা আদায় করা রিয়েলি ডিফিকাল্ট। আমরা দেখছি যে এনআরবিসি ব্যাংক এই যে এই সংকটের মধ্যেও চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুনাফা করেছে। তো সেটা কিভাবে সম্ভব হলো? আমি আপনাকে চতুর্থ প্রজন্মের অনেকগুলো ব্যাংকের অবস্থা তো একদমই এখন মার্জের পর্যায়ে চলে গেছে। ইউনিয়ন ব্যাংক মার্জ হয়ে গেছে, প্রক্রিয়ায় আছে। এনআরবি গ্লোবাল ইসলামী ব্যাংক যেটা, সেটাও মার্জের প্রক্রিয়ায় আছে। বাকিগুলোর অবস্থাও খুব বেশি, বাংলা আমাদের পদ্মা ব্যাংক যেটা ফার্মার্স ব্যাংক নামে শুরু হয়েছে, সেটা তো গন কেস অনেকটা। তো সেই হিসাবে আমি যেটা বলতে চাই এভাবে যে চতুর্থ প্রজন্মের যে ব্যাংকগুলো আছে সেই প্রজন্মের মধ্যে ইয়েস আপনি যেগুলো নাম উল্লেখ করেছেন এরা তো মার্জারে চলে গেছে, আর বাকি যেগুলো আছে তাদের যদি অপারেশনাল নেটওয়ার্ক হিসাব করেন তাহলে এনআরবিসি ব্যাংকের কিন্তু নেটওয়ার্কটা কোনো কোনো ক্ষেত্রে তৃতীয় প্রজন্মের ব্যাংকের চাইতেও বেশি, যেহেতু আপনি জানেন যে এটার একটা বড় নেটওয়ার্ক আছে, 109টা ব্রাঞ্চ আছে, 400+ সাব ব্রাঞ্চ আছে। সুতরাং ইন টার্মস অফ নেটওয়ার্ক এটার কিন্তু বিস্তৃতি অনেক বেশি আছে এবং ব্যালেন্স শিটের আকারেও যদি হিসাব করেন চতুর্থ প্রজন্মের সেকেন্ড লার্জেস্ট যেটা আছে ব্যালেন্স শিট যাদের বড় আছে সেটার চাইতে কিন্তু এনআরবিসি ব্যাংকের ব্যালেন্স শিট কিন্তু এখনও ডাবলের উপরে আছে।
অর্থাৎ যদি আমরা মনে করি যে ডিপোজিটের কথা বলি, সেকেন্ড যে আছে সেই ব্যাংকের ধরেন 10,000 প্লাস ডিপোজিট আছে। এনআরবিসি ব্যাংক কিন্তু এবছর আপনার যে ডিসেম্বরে ক্লোজ করলো সেখানে কিন্তু আমাদের ডিপোজিট আমরা ক্লোজ করেছি 21,000 কোটিতে, তো মোর দেন ডাবল। তো সেই হিসাব করে ইনভেস্টমেন্ট সাইজ কেমন? সেখানে 17,000 কোটি টাকা আমাদের ইনভেস্টমেন্ট আছে। আপনি যেই কথাটা বলছিলেন যে প্রফিটেবিলিটি, এটা সর্বোচ্চ প্রফিটেবিলিটি, এবং এটাও বলে রাখা ভালো যে আমরা কিন্তু ব্যাংকের প্রফিটেবিলিটি বৃদ্ধি করার জন্য কিন্তু আমাদের এফার্টস ছিল না। Okay. এটা আমি খুব ক্লিয়ারলি বলি। আমরা যেটা করতে চেষ্টা করেছি যে কোন কোন জায়গাতে আমাদের সুযোগ আছে এবং কোন কোন জায়গাতে আপনার পোটেনশিয়াল ইনকামটা ড্রেনেজ হচ্ছে, আমরা সেটা বন্ধ করার চেষ্টা করেছি। তাতেও ধরেন 80-90% হয়তো আমরা বন্ধ করতে পেরেছি। তাতেই আপনার এই ব্যাংকটি এবছরে এই প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত হাইয়েস্ট অপারেটিং প্রফিট করতে সক্ষম হয়েছে। ব্যাংকের এই বর্তমানে বাংলাদেশের যে সমস্যা, যেটা আপনারা দীর্ঘদিন ধরে বলে আসছেন, যে ব্যাংকগুলো মূলত কর্পোরেট নির্ভর ব্যাংক, লোন দিয়েই মূলত এই বিপদগ্রস্ত অবস্থার মধ্যে পড়েছে। তো সেক্ষেত্রে এনআরবিসি ব্যাংকের জন্য আগামী দিনের কি চিন্তা করছেন, বা এখন আপনাদের পলিসিটা কি সম্প্রসারণের ক্ষেত্রে? থ্যাংক ইউ আপনার প্রশ্নের জন্য। এনআরবিসি ব্যাংক কিন্তু, আমি কর্পোরেটদের কথা বলছেন, আমি কর্পোরেটদেরকে আমি বলছি যে কর্পোরেট ঋণের ঝুঁকি বেশি, বাট কর্পোরেট ঋণ আমরা দিচ্ছি না সেটা না। ঝুঁকির মাত্রাটা একটু বেশি থাকে কর্পোরেট সেক্টরে, সেই ক্ষেত্রে আপনাকে ডিউ ডিলিজেন্সটা যেন প্রপারলি করা হয়, এবং প্রাপ্যতা নির্ধারণের ক্ষেত্রে মোস্ট কর্পোরেটস এদের এক্সপোজার আছে, মাল্টিপল ব্যাংকের মধ্যে এক্সপোজার আছে। তো সেই ক্ষেত্রে আমি যদি 10th ব্যাংক হই তাকে ফাইন্যান্স করার জন্য, আমার ফাইন্যান্সিংয়ের লেজিটিমেসিটা আগে দেখতে হবে যে রিকোয়ারমেন্টস আছে কিনা। তো সেটা আমরা ডিসকারেজ করছি না, বাট কমপ্লায়েন্সের পরিমাণটা বাড়ানো হয়েছে। আর মূল ফোকাস হলো এনআরবিসি ব্যাংকের, আমরা এবছর ডিসেম্বরে যে আমরা ক্লোজ করলাম সেখানে আমাদের যে টোটাল এক্সপোজার আছে, সেই টোটাল এক্সপোজারের আমরা অলরেডি 29% সিএমএসইবিতে আছে, যেটা ইন্ডাস্ট্রিতে সিএমএসইবির যে অ্যাভারেজ আছে পার্সেন্টেজ অলমোস্ট তার ডাবল। ওকে। আর 2026 সালের জন্য আমরা লক্ষ্যমাত্রা নিয়েছি হলো এটা, আমরা টোটাল এক্সপোজারের 35% আমরা সিএমএসইবিতে আমরা বিতরণ করব। এটা হলো আমাদের মূল ফোকাস। আমরা সিএমএসইবিটাকে প্রেফার করছি খুবই বেশি, এটা বাংলাদেশের অর্থনৈতিক গুরুত্ব এবং ঋণের ঝুঁকি বিশ্লেষণের হিসাব করেও কিন্তু আমরা ওই জায়গাটাতেই বেশি টার্গেট করতে চাই। দেশে যেটা আমরা গত অর্থ বছর বা তার আগের অর্থ বছরগুলোতেও দেখছি, যেটা সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে আমাদের প্রাইভেট সেক্টরের লোন ক্রেডিট গ্রোথ ইতিহাসের প্রায় সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এখন অলমোস্ট এটা 6%। তো আমরা আসলে এটা বাড়ানোর ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে আবার উচ্চ সুদহার। আবার এদিকে আবার বাংলাদেশ ব্যাংক বলছে ইনফ্লেশন কন্ট্রোলের জন্য, মূল্যস্ফীতি কমানোর জন্য তাদের সুদহারের নীতি সুদহার যেটা 10% আছে সেটা অব্যাহত রেখেছে, এবং আগামীতেও খুব একটা ভালো সিনারিও দেখা যাচ্ছে না যে সহসায় এটা কমবে। তো আসলে এই তো একটা এদিকটা রক্ষা করতে গেলে ওইদিকে সংকট হচ্ছে। তো আসলে কোনটা করা উচিত? কি সুদহার কমানো উচিত ইনভেস্টমেন্টের জন্য, কর্মসংস্থানের জন্য, নাকি ইনফ্লেশন কন্ট্রোলের জন্য এইভাবেই অব্যাহত রাখা উচিত? প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ যেটি আপনার 6-এর অল্প একটু উপরে আছে, আপনি যদি ইন্টারেস্টটাকে নেট অফ করেন তাহলে কিন্তু আমার মনে হয় মাইনাস হবে, মনে হয় নেগেটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। তো সেটা অনেকগুলো প্রেক্ষাপট, শুধু ইন্টারেস্ট রেটকে আপনার এখানে ব্লেম দেওয়া যাবে না, এখানে আরও অনেকগুলো কারণ আছে। একটা হলো যে যেহেতু লাস্ট রিজমের শেষের দিক থেকে আরম্ভ করে বিগত 1 বছরে আমার মনে হয় যারা বিনিয়োগকারী, যারা লার্জ এন্টারপ্রিনার, তারা নতুন কোনো ভেঞ্চারে যায়নি। সুতরাং এটা ইটস নট অনলি দ্য ইন্টারেস্ট, রাদার ইট ইজ দি ক্রেডিট ডিমান্ড। ক্রেডিট ডিমান্ডটা আপনার কম। আপনার নতুন ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট হচ্ছে না, নতুন কোনো প্রজেক্ট ফাইন্যান্সিং হচ্ছে না, মানে ইট ইজ ডিমান্ড সাইড রেসপন্স করছে না ওইভাবে। তা আমার ধারণা যেটা, যে এখানে ইন্টারেস্ট রেট হাই এটা বলা ঠিক হবে না। আর আবার এদিকে গভর্নমেন্টের মনিটারি মেজার্স হিসাবে আপনার যেহেতু ইনফ্লেশন কন্টেনমেন্টের জন্য পলিসি রেটও 10-এর মধ্যে রাখা হয়েছে, তাই না? তো সেটা যদি থাকে, পলিসি রেট 10 থাকলে, এদিকে আবার গভর্নমেন্টের যে গভর্নমেন্ট সিকিউরিটিজ আছে যেগুলোকে আমরা রিস্ক ফ্রি রিটার্ন বলছি, সেটাও কিন্তু 10-এর উপরে আছে। ইভেন এখনও কিন্তু ট্রেজারি বিলের ইল্ড আপনার 10-এর উপরে আছে।
তো ট্রেজারি বিল যদি রিস্ক ফ্রি রিটার্ন যদি আপনার 10-এর উপরে হয়, তাহলে ডিপোজিটর যারা আছে ব্যাংকের তাদেরকে ডিপোজিট কালেকশন করতে হবে, ডেফিনেটলি তার সাথে প্রিমিয়াম দিয়ে কালেকশন হওয়া উচিত, যদিও রেট এখনও পলিসি রেটের নিচে আছে অনেক ক্ষেত্রেই। তাহলে ল্যান্ডিং রেটটা কোথায় হবে? আপনি যদি আপনার স্প্রেড যুক্ত করে যদি ল্যান্ডিং রেট করেন সেটা হাই হবে, বাট দিস ইজ দ্য রিজন যে ল্যান্ডিং রেট উপরে আছে। আবার এদিকে ইনফ্লেশন কন্টেইনমেন্টও কিন্তু একটা খুব জরুরি ইস্যু হয়ে গেছে। তো এটার মধ্যে এখন রেগুলেটর কিন্তু এটাকে ব্যালেন্স করছে মানে হলো যে আপনার একদিকে হলো ইন্টারেস্ট রেট, আরেক দিকে হলো ল্যান্ডিংয়ের গ্রোথ, ক্রেডিট গ্রোথকে বাড়াতে হবে, আরেক দিকে ইনফ্লেশন কন্টেইনমেন্ট। আবার রেগুলেটর কিন্তু বাজারে মানি সাপ্লাইও কিন্তু করছে। সেটা হলো যে আপনি জানেন যে এই সময়ের ভিতরে যে রেমিটেন্সের রোবাস্ট গ্রোথ হচ্ছে, এবং প্রায় সেই 4 ক্ষেত্রে বিলিয়ন আপনার ডলার কিনেছে বাংলাদেশ ইয়েস, ব্যাংক। বাংলাদেশ ব্যাংক যে ডলার বাই করছে সেটার কারণে বাজারে আপনার লিকুইডিটি আপনার ইনজেক্ট হচ্ছে। তো সেটা আমরা মনে করি যে সামনে ফোর্থকামিং ইলেকশনে যদি ইলেকশন হয়ে যাওয়ার পরে একটা স্টেবল গভর্নমেন্ট, ইলেক্টেড গভর্নমেন্ট যদি আসে, তাহলে হয়তো ক্রেডিট ডিমান্ডটা খুব ভালোভাবে ইনক্রিজ করতে, এটা আমাদের প্রত্যাশা যে বাড়বে, সেই ক্ষেত্রে হয়তো সিনারিওটা চেঞ্জ হতে পারে। আপনি নির্বাচনের কথা বলছিলেন, ভালো নির্বাচন হবে বলে মনে করেন? আমরা প্রত্যাশা করি বাংলাদেশের জন্য সামনের যে নির্বাচনটা, সারা বিশ্ব তাকিয়ে আছে, আমরা সবাই তাকিয়ে আছি একটা ক্রেডিবল ইলেকশনের জন্য, পার্টিসিপেটিং এবং ক্রেডিবল ইলেকশন। আমরা আশা করি তাই হবে ইনশাআল্লাহ। নির্বাচনের পরে স্থিতিশীলতা বা ক্রেডিট গ্রোথের যেটা আপনি বললেন যে ডিমান্ড সাইডটা আসলে সেই অর্থে নেই, এই কারণে আসলে ক্রেডিট গ্রোথ হচ্ছে না। তো সেক্ষেত্রে ডিমান্ড কতটা বাড়তে পারে বলে মনে করেন, এবং সেক্ষেত্রে আবার তারল্য সংকট তৈরি হয় কিনা? আমার মনে হয় যেটা যে ব্যাংকিং সেক্টরের লিকুইডিটিটা আপনার ইমব্যালেন্স হয়ে আছে। কোনো ব্যাংকের মধ্যে লার্জলি সারপ্লাস লিকুইডিটি, আর কোনো ব্যাংক শর্টেজের মধ্যে আছে। কিন্তু ওভারঅল যদি মার্কেটের যদি ক্রেডিট ডিমান্ড আপনার বেড়ে যায়, তাহলে সেই ক্রেডিটকে আপনার সাপোর্ট দেওয়ার মতো বাজারে লিকুইডিটি আছে। আরেকটা হলো যে যদি ক্রেডিট ডিমান্ড যদি আপনার ট্রেজারি বিল বন্ডের চাইতে যদি আপনার এটা যদি আকর্ষণীয় বেশি হয়, তাহলে আপনার ডিসপোজাল দিবে, ওইগুলো বিক্রি করে আবার লিকুইড করে মার্কেটে ব্যাংকের যে ইউজুয়াল অ্যাক্টিভিটিস সেখানে আবার চলে আসবে। এটা তো কোনো প্রবলেম নাই। ব্যবসা সম্প্রসারণের জন্য আপনারা আর কি কি ধরনের উদ্যোগ নিচ্ছেন? বিশেষ করে আপনি রেমিটেন্সের কথা বলছিলেন, রেমিটেন্সের বেশ ভালো আমাদের এই মুহূর্তে। রেমিটেন্সের আনার ক্ষেত্রে আপনার উপশাখার যে নেটওয়ার্ক আপনি বললেন যে 400-র বেশি উপশাখা আছে, এগুলোকে কিভাবে কাজে লাগাচ্ছেন? কিংবা বৈদেশিক বাণিজ্য, আমদানি এবং রপ্তানি বাণিজ্য বাড়ানোর জন্য কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন? আমরা যেটা করছি সেটা হলো যে 2026 সালের জন্য আমরা একটা ভালো লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করেছি। আগামী 24 তারিখে আমাদের কনফারেন্স আছে, ব্রাঞ্চ ম্যানেজার্স কনফারেন্স, সেখানে আমরা ডিক্লেয়ার করব যে লক্ষ্যমাত্রাটা। সেখানে আমাদের ক্রেডিট গ্রোথ আমরা যেটি নির্ধারণ করেছি সেটি ডেফিনেটলি বিগত বছরেও কিন্তু আমাদের যদিও ইন্ডাস্ট্রি 6%-এর উপরে গ্রো করেছে, এনআরবিসি ব্যাংক কিন্তু গ্রো করেছে অলমোস্ট 12% রেটে। তো এবছরও আমরা সেটা 15%-এর উপরে আমরা ক্রেডিট গ্রোথ নির্ধারণ করেছি। অফকোর্স যে আমাদের যে লায়াবিলিটি গ্রোথ, যেটা ডিপোজিটের গ্রোথ, সেটাও সাবস্টেন্সিয়াল আমরা নিয়েছি। আর প্রায়োরিটি হিসেবে আমরা যেটা দেখছি যে আমরা সিএমএসইকে আমরা ফাইন্যান্স করার জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। আর টোটাল যেটা আছে যে এক্সপোর্ট এবং এক্সপোর্টের লক্ষ্যমাত্রা যেটি নির্ধারণ করা হয়েছে, গত বছরও আমাদের এক্সপোর্টের লক্ষ্যমাত্রার আমরা কাছাকাছি পৌঁছেছি। এবছরে আমরা যেটি নিয়েছি 7,000 কোটি টাকা আপনার ইম্পোর্ট, 6,500 কোটি টাকা এক্সপোর্ট। আর রেমিটেন্স আমরা গত বছরে যেটি কালেকশন করেছি, আমরা এবছরে মোর দেন ডাবল আমরা টার্গেট নিয়েছি, হুইচ ইজ ভেরি মাচ পসিবল টু অ্যাটেন্ড। কারণ যেই নেটওয়ার্কটা আছে এনআরবিসি ব্যাংকের, ইট ইজ নট এক্সপোজড। আপনি জানেন যে আমি যখন কৃষি ব্যাংকে ছিলাম তখন কিন্তু কৃষি ব্যাংকেও কিন্তু রেমিটেন্স খুব একটা আসতো না, ধরেন 5 লাখ 6 লাখ রেমিটেন্স আসতো। সেই জায়গার মধ্যে এখন সেকেন্ড হাইয়েস্ট রেমিটেন্স কালেক্টর হলো আপনার বিকেবি। তো এদেরকে বাংলাদেশের যারা কাজ করছে রেমিটেন্স নিয়ে, যে সমস্ত বড় প্রতিষ্ঠানগুলো আছে, অ্যাগ্রিগেটর আছে, বাইরের রেমিটেন্স হাউসগুলো আছে, আমি এদের সাথে এই নিয়ে বোধহয় 3বার বসেছি। তো নতুন নতুন ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট হচ্ছেন। আমি আশাবাদী যে এই এনআরবিসি ব্যাংকও ইন ফিউচার প্রথম 5-এর মধ্যে যাবে, হয়তো 2 থেকে 3 বছরের ভিতরে।
এটা আমি প্রত্যাশা করছি এবং সেই নিয়েই আমরা নেটওয়ার্কটা সৃষ্টি করছি ওইভাবে। আপনি এতক্ষণ ধরে যে সমস্ত পলিসির কথা বললেন যে আপনারা ব্যাংকের সুশাসন ফিরানোর জন্য নানা ধরনের রেগুলেশনগুলো চেঞ্জ করতেছেন এবং ব্যাংকের যে যে জায়গাগুলোতে অপব্যয় হতো কিংবা অনিয়ম হতো সেগুলো আপনারা বন্ধ করেছেন এবং একই সঙ্গে ব্যবসা সম্প্রসারণের জন্য নানা ধরনের উদ্যোগ নিয়েছেন। এই সব মিলাই আমরা যদি জানতে চাই যে আগামীতে এনআরবিসি ব্যাংকের ভবিষ্যৎ কী এবং সেটি আগামী 3 বছর পরে কোথায় যাবে, 5 বছর পরে কোথায় যেতে পারে? এনআরবিসি ব্যাংকটি তার যে নেটওয়ার্ক সেই তুলনায় কিন্তু এটা আন্ডার পারফর্ম করছে। আমরা চাচ্ছি যে এটি চতুর্থ প্রজন্মের ব্যাংক হলেও এটির আকার in every aspect, in terms of deposit, in terms of lending, in terms of profitability, in terms of governance, এই সবগুলো মিলে আমরা আসলে আমরা ফোর্থ জেনারেশন থেকে আমরা জেনারেশনটা চেঞ্জ করে আমরা তৃতীয় জেনারেশনের কাছে যেতে চাই এবং সেটা খুব বেশি দিন লাগবে না বলে আমি মনে করি। অনেক শুভকামনা আপনাদের জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আপনার স্টুডিওতে ডাকার জন্য। অনেকবার তাকেও ধন্যবাদ।